Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আপনার দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের ৭৫তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি, আর এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম সিয়াম। উনি ঢাকার যাত্রাবাড়ির ১ নং গেট সুতিখাল পাড়ে থাকেন। ঘটনাটি উনি ওনার খালুর কাছ থেকে সংগ্রহ করেছেন, আর ঘটনাটি উনি শুনেছিলেন ২০২৩ সালের দিকে, যখন উনি ওনার খালার বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। আর খালু মূলত এই ঘটনাটি বলেছিলেন একদম নিখুঁতভাবে, কারণ যার সাথে ঘটেছে তাকে এই খালু খুব ভালোভাবেই চিনতেন। মূলত একই জায়গায় বাড়ি বলা চলে, পায়ে হাঁটার দূরত্ব মাত্র ১৫ থেকে ২০ মিনিটের পথ আর কি। তো চলুন ঘটনায় চলে যাই। তবে যাবার আগে সেই কয়েকটি কথা না বললেই নয়, এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে ঘটনা পাঠাতে পারবেন ইমেইল করে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD, afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কও দেওয়া রয়েছে। আপনারা যারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হননি, তারা অনায়াসে আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। ঘটনা কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, ফেসবুক পেজ এবং গ্রুপে কমেন্ট করে জানাতে পারেন। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল ১৯৮১ কি ৮২ সালের দিকে। চাঁদপুর সফরমালী স্কুল থেকে উত্তরে ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন আছে। এই ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের সাইফুল প্রধানিয়ার বাড়ি। এই সাইফুল প্রধানিয়ার ছেলের নাম শাহনেয়াজ প্রধানিয়া। তাদের বাড়িটা ছিল নদীর কাছাকাছি। নদীর কাছাকাছি একটা খালও ছিল। তো নদী থেকে পায়ে হেঁটে বাড়িতে যেতে সর্বোচ্চ ২ মিনিট লাগতো। তো এই যে সাইফুল প্রধানিয়া, তিনি ছিলেন মূলত একজন ভ্যান গাড়ির চালক। আর এই শাহনেয়াজ প্রধানিয়া, যিনি ছেলে আর কি, সে মাছ ধরত। তাদের জীবনযাপন ছিল খুবই সাদামাটা, কিন্তু খুব একটা সমস্যা তাদের ছিল না। টাকার অভাব বলতে ওই রকম টাকার অভাব ছিল না, মানে যা উপার্জন করত চলে যেত আর কি, ভাত মাছ খেয়ে মোটামুটি চলে যেত। এই যে সাইফুল প্রধানিয়া, ওনার যিনি স্ত্রী, ওনার জীবনটাও মোটামুটি সাদামাটাই বলতে হবে। এই যে শাহনেয়াজ প্রধানিয়া, তার আবার একটা বোন ছিল। এই কয়জন মিলেই ছিল তাদের সংসার। সাইফুল প্রধানিয়া সারাদিন ভ্যান চালাতেন, সন্ধ্যায় বাড়ি ফিরতেন। সন্ধ্যায় খাবার খেয়ে ঘর থেকে বের হতো, নদীর পাশ ঘেঁষে একটা ছোট্ট মাছের আড়ত ছিল, সেখানে আড্ডা দিত। হুক্কা খাওয়া, তাস খেলা, হাসাহাসি, হইচই করা, এভাবেই রাত ১২টা-১টা অবধি তার চলতো। আর যে শাহনেওয়াজ প্রধানিয়া, সে কী করতো, নদীর আইল বেয়ে বোটে করে মাছ নিয়ে এই আড়তে আসতো রাত ৯টা কি ৯:৩০টার দিকে। এরপর আড়তের হিসাব নিকাশ শেষ করে সেও অন্যদের মতো বাবার মতো তাস খেলা, ক্যারাম বোর্ড খেলা, গুটি খেলা, এগুলো করতো। আবার একত্রে বন্ধুদের নিয়ে নদীর পাড়ে বসে উচ্চস্বরে গান টান গাইতো। তার আবার অন্য ধরনের বদ অভ্যাসও ছিল, কিঞ্চিত নেশাপানি করা আর কি। তো একটা পর্যায়ে বাপ বেটা অনেক সময় একসাথেই বাড়ি ফিরতো। তো বাপেরও যেই অভ্যাস, অনেক সময় ছেলেরও সেই একই অভ্যাস ছিল আর কি। ওই সময়ের প্রেক্ষাপট বলছি। তখনও কিন্তু শাহনেওয়াজ প্রধানিয়ার বিয়ে হয়নি, তার বয়স তখন ২৬ কি ২৭ বছর এরকম। তো এই যে শাহনেওয়াজ প্রধানিয়ার একটা গুণ ছিল, সেটা হচ্ছে সে খুব ভালো বাঁশি বাজাতে পারত। গ্রামের সবাই তার বাঁশি বাজানো শুনতে চাইতো, আর অনেকেই তাকে শাহনেওয়াজ বাঁশিওয়ালা বলেও ডাকতো। এটাই একটা সময় তার ডাকনাম হয়ে যায়, যে শাহনেওয়াজ বাঁশিওয়ালা। শুধু শাহনেওয়াজ বললে মানুষ বলতো, ও শাহনেওয়াজ বাঁশিওয়ালার কথা বলছেন, এমনটা বলতো আর কি। মাঝে মাঝে মাছ ধরা তো সরকার কর্তৃক নিষেধ থাকতো। কিছু কিছু সময় থাকে না, যেমন ইলিশ মাছ যখন ধরা নিষেধ থাকে, এরকম একটা সময়। তো এরকম সরকারি কিছু নিষেধাজ্ঞা থাকতো যেই সময় মাছ ধরা যাবে না।
তো ওই সময় সে কি করত, গ্রামে ঘুরে ঘুরে যাত্রাপালা করত। তো এরকম নির্দিষ্ট কিছু সময়ে সে যাত্রাপালা করে বেড়াতো। সে লম্বায় খুব বেশি না, আবার খাটোও না, 5 ফুট 6-7 ইঞ্চি হবে আর কি। মাঝারি গড়নের উজ্জ্বল শ্যামলা ছিল এই শাহনেওয়াজ। তো ঘটনা যেখান থেকে শুরু, 1981-82 সালের মাঝামাঝি হবে আর কি, তখন সময়টা অক্টোবর মাস হবে আর কি। তখন মাছ ধরা নিষিদ্ধ। এই শাহনেওয়াজ কেবল তার বাড়িতে এসেছে পাশের এক গ্রাম থেকে যাত্রাপালা করে, মানে মাত্র আসছে আর কি। হাতে বিশাল সাইজের একটা কাতল মাছ, কিছু মিষ্টি, নাড়ু ইত্যাদি। পালার সাথেই, অর্থাৎ যাত্রাপালার সাথেই মেলা বসেছিল, সেখান থেকে কিনেছে। তো রাত আনুমানিক তখন 10টা কি 10:30 হবে। বাসায় এসে খাবার খেয়ে, ওই দিন আবার শাহনেওয়াজের ভালো ইনকাম হয়েছিল, সে খুব খুশি। সে তার মাকে বলে যে সব দিনের চেয়ে আজকে ইনকাম তো বেশি হয়েছে। তো মা জিজ্ঞেস করে যে এখন কোথায় যাবি? বলে যে যাই, একটু নদীর ঘাটে যাই। শাহনেওয়াজ দেখায় যে সে যেই ইনকামটা করেছে ওই দিন, মোটামুটি সব খরচ বাদেও তার কাছে তখনও 209 টাকা ছিল। সেই 1981-82 সালের দিকে 209 টাকা মানে তো বুঝতেই পারছেন, গ্রাম এলাকায় অনেক টাকা। তারপর আবার একজন লোক খুশি হয়ে তাকে একটা পুরস্কারও দিয়েছে তার অভিনয়ে খুশি হয়ে। তো শাহনেওয়াজ বলে যে মা, আমার আসতে একটু দেরি হবে, দরজার খিলটা লাগায় দিও না, দরজাটা একটু চাপায় রাখো, আর দরজার সামনে একটা শক্ত কিছু দিয়ে রাখো আর কি, যাতে করে বাইরের থেকে মনে হয় বন্ধ, আমি দরজাটা খুলে ঢুকে যাব। তো এই বলে সে ঘর থেকে বের হয়ে যায়, বাসি, কিছু চানাচুর আর একটা গামছা নিয়ে বের হয়েছে। তো মা বুঝতে পেরেছিল সে তো আজকে অনেক খুশি, ইনকাম ভালো হয়েছে, নিশ্চিত নদীর পাড়ে বসে থাকবে আর বাঁশি বাজাবে। তো অনেক রাত্রে শাহনেওয়াজের বাবা ফেরত আসছে, তখন জিজ্ঞেস করে শাহনেওয়াজের কী অবস্থা, কোথায় সে? তখন তার মা সব খুলে বলে। বাবাও শুনে কোনো প্রতিক্রিয়া জানান না, কারণ জানতো যার ছেলেও ওই ছোটোবেলা থেকেই উড়নচণ্ডী মার্কা লোক, ঘুরে ঘুরে বেড়াতে পছন্দ করে, আর সেও এই একই স্বভাবের লোক। বাবার একটা স্বভাব পেয়েছে ছেলে, ছেলে তো মাছ ধরার পেশায় জড়িয়ে আছে, রাত করে বাড়িতে আসে, এটা নতুন কিছু না। তো রাত্রে সবাই ঘুমিয়ে যায়। পরদিন সকাল যায়, বিকাল যায়, সন্ধ্যা হয়ে আসে, শাহনেওয়াজ আর বাড়িতে আসে না। তো তার বাবা যখন বাড়িতে আসে তো জানানো হয় যে শাহনেওয়াজ তো ওই যে রাত্রে গেল, আর তো বাড়িতে আসে নাই। তখন তার বাবা বলে, চিন্তা করো না, হয়তো বা হঠাৎ করে কোনো যাত্রাপালার খবর পাইছে, এই জন্য ওখানে গেছে, আমাদের জানানোর সময় পাই নাই। সেদিন রাতও চলে যায়, শাহনেওয়াজ আসে না। পরের দিন বিকালবেলা আসরের আজানের পর হুট করে বাসায় চলে আসে এই শাহনেওয়াজ। শাহনেওয়াজের হাতে দেখা যায় নতুন চকচকে খুব সুন্দর কারুকাজ করা একটা বাঁশি। বাসার সবাই জিজ্ঞেস করে, এই কইছিলি? এই কয়েকদিন তো আমরা খুব চিন্তায় ছিলাম, কী কারণে বাইরে ছিলি বল? একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতো হাসতে হাসতে শাহনেওয়াজ বলে, হঠাৎ করে একটা পালার খবর আসে, এই জন্য চলে গেছিলাম, খবর টবর দিতে পারি নাই। এই কথা বলে সে মায়ের হাতে 500 টাকা দেয়। তখন তার মা বলে যে 500 টাকা, এত টাকা পাইলি? তখন শাহনেওয়াজ বলে, এখন থেকে আর মাছ ধরবো না, ভালো একটা লোক পাইছি, সে আমার বাঁশির সুর শুনে আমাকে 500 টাকা দিছে, আবার আমাকে অনেক ভালো খাবার দাবারও দিছে আর কি। আর সে এটাও বলছে যে এখন থেকে কয়েকদিন পর পর আমি যেন তাকে বাঁশি শোনানোর জন্য যাই, সে প্রতিবার আমাকে 500 টাকা করে পারিশ্রমিক দেবে। সবাই শুনে তো মহা খুশি। সেই 1981-82 সালের দিকে 500 টাকা মানে অনেক টাকা। তখন তো দেখা যাচ্ছে যে ডেইলি রোজগারও কারো 500 টাকা হতো না। এখনও তো এই 2025 সালেও অনেক দিন মজুরও কিন্তু প্রতিদিন 500 টাকা পান না। তাহলে বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স, 1981-82 সালের দিকে সে বাঁশি বাজিয়ে একদিনে সে 500 টাকা করে পাবে। তো এরকম চলছে, কখনো কখনো সে 7 দিন বাড়িতে আসে না, 1 মাসও বাড়িতে আসতো না। তবে যখন ফিরতো দেখা যেত যে কয়েকদিন সে বাড়িতে আসতো না, প্রতিদিন 500 টাকা করে হিসাব করে যত টাকা হয়, ধরুন যে 1 মাস সে বাড়িতে আসে না, তার মানে 15,000 টাকা নিয়ে বাড়িতে ফিরছে। ওই সময় 15,000 টাকায় কিন্তু অনেক জমি জমা পাওয়া যেত। এখন টাকা পয়সা তো ভালোই কামাচ্ছে, বাড়ির লোকেরা একটু সন্দেহ করে বসে, ঘটনা কি এমন পালা যেখানে 1 মাস থাকতে হয়? আর পালা করে কত যাত্রা শিল্পীরা আছে, কত কষ্টে দিনানিপাত করতেছে,
খেয়ে না খেয়ে থাকে, ও কি এমন পালা করে, এত টাকা নিয়ে আসে, ঘটনাটা কি? তো এটা নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তখন শাহনেওয়াজ বলতো যে এই জায়গার নাম বলা যাবে না, যাদের কাছে যাই তারা এটা পছন্দ করে না, এটা নিয়ে আমাকে কিছু বললো না তো। তো এইভাবেই চলতে থাকে 1 মাস 2 মাস, বছর পার হয়ে যায়, মানে 1 বছর পার হয়ে গেছে। এর ভিতরে সবাই একটা বিষয় খেয়াল করে, সেটা হচ্ছে যে শাহনেওয়াজ নতুন কারুকাজ করা যে বাঁশিটা নিয়ে এসেছিল, এটা না সে কাউকে ধরতে দিত না। বাঁশি সে একাই ওইটা ধরতো, সে বাজাতো, কিন্তু কেউ যে ওইটাকে টাচ করবে এই সুযোগটা শাহনেওয়াজ দিত না। আবার ওই যে নতুন বাঁশিটা সে নিয়ে আসছে, এই বাঁশিটা সে কাউকে বাজায়ও শোনায় নাই। এই যে মাঝে মাঝে নদীর পাড়ে যেত না বাঁশি বাজানোর জন্য, এই নতুন বাঁশিটা আনার পর সে কিন্তু কখনোই তার বাড়ির আশেপাশে এই বাঁশিটা বাজায় নাই, কেউ বাজাতে শোনেও নাই। তার বাড়ির লোকজন হয়তো বা চিন্তা করতে পারে হয়তো বা দূরে গিয়ে বাজিয়েছে, কিন্তু না, আসলে কেউই তার এই নতুন বাঁশির আওয়াজ শোনেনি। সবসময় এই বাঁশিটা সবার কাছ থেকে শাহনেওয়াজ আড়াল করে রাখত। শাহনেওয়াজ নাকি এই বাঁশি রাখার জন্য তাদের ঘরের পেছন দিকে বড় করে আরেকটা ঘর তৈরি করেছিল। সেখানে তখনকার সময়ের প্রেক্ষাপটে মজবুত লকারের ভিতরে বা সিন্ধুকের ভিতরে এই বাঁশিটা রেখে দিত, সবচেয়ে মজবুত আর কি ওই সময় প্রেক্ষাপটে যেগুলো পাওয়া যেত। তো শাহনেওয়াজের অনেক উন্নতি হয়, তার পরিবার তার দেয়া টাকায় নতুন করে জায়গা কেনে, গরু ছাগল কেনে, তাদের যে বাড়িটা সেটা পাকাও করে ফেলে। খুবই কম সময়ে তাদের অনেক উন্নতি হয়। শাহনেওয়াজ পারিবারিকভাবে একটা বিয়েও করে, সে ঘরে একটি ছেলে সন্তানও হয়। এমন করে 5 বছর পার হয়ে যায়। একদিন দুপুরবেলা শাহনেওয়াজ নদীতে গিয়েছে গোসল করতে। ওই যে তার সুন্দর বাঁশিটা, এটা তার ঘরে বালিশের নিচে রেখে দিয়েছে। তো গোসল সেরে সে বাড়িতে আসে, দুপুরের ভাত খায়। অনেক সময় পর সে যখন বাঁশির উদ্দেশ্যে বালিশটা উঠিয়েছে, দেখে সেখানে বাঁশিটা নেই। এই দৃশ্য দেখে শাহনেওয়াজ পুরো বাড়ি চেঁচামেচি করে একদম মাথায় উঠায় ফেলছে, এই আমার বাঁশি কই, বাঁশি কই, বাঁশিটা কোথায় গেল? তো বাড়ির সবাই একসাথে ভিড় জমায়, কী হয়েছে কী হয়েছে, সবাইকে বলে আমার বাঁশি হারাই গেছে। তখন শাহনেওয়াজের স্ত্রী বলেন যে বাঁশি হারায় নাই, আমাদের ছেলে ইয়ামিন, তার ছেলের নাম হলো ইয়ামিন, তো বলতেছে যে আমাদের ছেলে ইয়ামিনের হাতে ওটা দেখেছি, ও মনে হয় ওটা নিয়ে বাইরে গেছে। শাহনেওয়াজ একথা শুনে দ্রুত তার ছেলে ইয়ামিনকে খোঁজার জন্য বাইরে বের হয়ে যায়। সবাই বলছিল আরে ভাত খেতে বসছো, এখনই বের হবা, খাওয়া দাওয়া করে যাও, ইয়ামিন আছে আশেপাশে। কিন্তু না, শাহনেওয়াজ বলে যে আমাকে যেতেই হবে। সে বাইরে বের হয়ে তার ছেলে ইয়ামিনকে খুঁজতে থাকে, পায় না। নদীর ঘাট, রাস্তাঘাট, বাগান বাড়ি সব জায়গায় খুঁজে, সারা গ্রাম খুঁজেও তার ছেলে ইয়ামিনকে আর সে খুঁজে পায় না। ওই দিনই পুরো গ্রামে মাইকিং করা হয়, সারা রাত ধরে মাইকিং চলে এবং বলে দেওয়া হয় ইয়ামিনকে যে খুঁজে আনতে পারবে তাকে নগদ 2000 টাকা দেয়া হবে। 1982 সালের পর যদি 5 বছর ধরি 87 সাল, এই 87-88 সালের দিকে 2000 টাকা গ্রাম অঞ্চলে অনেক টাকাই বলতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই শাহনেওয়াজ কত টাকার মালিক হয়েছিল। পুরো গ্রাম হন্যে হয়ে খুঁজতে খুঁজতে তারা ক্লান্ত হয়ে গেছে, কিন্তু কোথাও ইয়ামিনকে খুঁজে পাওয়া যায় না। কবরস্থান, মন্দির, শ্মশান, মসজিদ, কোনো জায়গা বাকি রাখা হয় না। কিছু পুকুরে জালও ফেলা হয়েছে, কিন্তু না, ইয়ামিনকে আর পাওয়া যায় না। একমাত্র ছেলেকে খুঁজে না পেয়ে শাহনেওয়াজ খুব ভেঙে পড়ে। কারণ হচ্ছে শাহনেওয়াজের যেই টুকিটাকি বদ অভ্যাস ছিল, বিয়ে শাদী করার পর সবগুলো থেকেই সে ফেরত এসেছিল। ওই যে আড্ডা দেয়া, এটা সেটা করা, টুকটাক নেশাপানি করা, এগুলো সে একদম ছেড়ে দিয়েছিল। একদম সংসারী মানুষ হিসাবে 8-10টা মানুষের মতোই সে চলছিল। দেখা গেল যে তার বাবাও যেরকম ওই আড্ডা টাড্ডা দিত, সেও বিভিন্ন কাজকর্মে যুক্ত হয়ে গেছে। টাকা পয়সা উপার্জন যা করেছে শাহনেওয়াজ, যেটা দিয়ে টুকিটাকি ব্যবসা বাণিজ্য চলছিল, এই জন্য পুরো পরিবারেই একটা কর্মব্যস্ততা চলে এসেছিল, স্বাভাবিক জীবনযাপনের। ওই উড়নচণ্ডী স্বভাব আর কারোর মধ্যেই ছিল না। কিন্তু হঠাৎ করে ছেলেকে হারিয়ে শাহনেওয়াজ খুব ভেঙে পড়ে। ওই পরিবারের সবাই খুবই ভেঙে পড়ে যে ইয়ামিন কোথায় গেল। এরপর শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা।
দিন পার হয়ে যাচ্ছে, একদিন দুদিন, ছেলেকে তো আর পাওয়া যায় না। তো একদিন এই শাহনেওয়াজের স্ত্রী ঘর থেকে বাইরে বের হয়েছে ওয়াশরুমে যাওয়ার জন্য। তাদের ওয়াশরুমটা ঘর থেকে কিছুটা দূরে ছিল। তো সে ওয়াশরুমে গিয়েছে, ওয়াশরুম থেকে যখন ফ্রেশ হয়ে ঘরের দিকে আসা শুরু করেছে, তখন সে খেয়াল করে তাদের ঘরের যে মেইন যেই দরজাটা, এই দরজার ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। তখন এই শাহনেওয়াজের স্ত্রী একটু ভালো করে দেখতে যায় যে জিনিসটা আসলে কি বা লোকটা কে। তখন সে যেটা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে যখন এগিয়ে গিয়েছে তখন দেখে যে একটা লোক, এই লোকটার গায়ে কোনো চামড়া নাই। মানুষের শরীরের চামড়া যদি তুলে ফেলা হয় তাহলে একটা মানুষকে কেমন দেখা যাবে, ঠিক তেমন দেখা যাচ্ছে। আমাদের চোখের উপরে কিন্তু চোখের পাতা রয়েছে, এই অংশটা যদি তুলে ফেলা হয় আমাদের চোখটা একদম গোলাকৃতি দেখা যাবে। দেখা যাচ্ছে ওই রকম বড় বড় দুটো চোখ, এতটা বাইরে বের হয়ে এসেছে মনে হচ্ছে এখনই পড়ে যাবে হয়তো। সে মুখ দিয়ে কোনো কথা বলছে না, কিন্তু কেমন যেন একটা গড়গড় গড়গড় শব্দ করছে। তো এই দৃশ্য দেখে শাহনেওয়াজের স্ত্রী দেয় প্রচণ্ড জোরে এক চিৎকার। যখনই চিৎকার দিয়েছে ওই জিনিসটা লাফ দিয়ে মনে হলো কোন দিকে চলে গেল। আর শাহনেওয়াজের স্ত্রীর চিৎকারে বাড়ির অন্যান্যরা তো ঘুম থেকে জেগে যায়, তারা ঘর থেকে বের হয়, এসে দেখে যে শাহনেওয়াজের স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে ধরাধরি করে ঘরে নিয়ে যায়, জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। যখন তার জ্ঞান ফেরত আসে সে বলে সে কী দেখেছে। তখন বাড়ির লোকজন বলে যে ছেলে হারানোর শোকে হয়তোবা সে ভুলভাল কিছু দেখেছে। এরপর পরের দিন রাতের বেলা সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। এই সময় হঠাৎ করে বাইরে থেকে কান্নাকাটির আওয়াজ শোনা যায়। এই আওয়াজটা ছিল তাদের ছেলে ইয়ামিনের। আওয়াজটা এমন যে মনে হচ্ছে যে একবারে মেইন গেটের সামনেই হচ্ছে। ইয়ামিনকে ওখানে রেখে কেউ মারধর করছে, সেই যন্ত্রণা সে কান্নাকাটি করছে। সবাই তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়, কিন্তু এসে দেখে কিছুই নাই। অবাক কাণ্ড, ইয়ামিনের কান্নার স্বর শোনা গেল, অথচ এখানে কিছুই নাই। সবাই আশেপাশে খোঁজাখুঁজি করে, কিছুই দেখতে পায় না। এমনকি গেটের সামনে তো এই শব্দ তারা শুনেছিলেন যে ওই দিকটা থেকে আসছে, সেখানে তারা দেখে এখানে কোনো পায়ের ছাপ আছে কিনা, দেখে যে না, কিছুই নেই। এভাবে আরও কয়েকদিন চলে যায়। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে একদিন দেখে বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল, যত প্রকার পশু ছিল, গবাদি পশু বিশেষ করে, সবগুলো একসাথে মরে পড়ে আছে। শুধু যে গবাদি পশু মরে পড়ে আছে বিষয়টা এরকম না, ওই বাড়িতে কুকুর বিড়াল ছিল সেগুলো মরে পড়ে আছে। এমনকি ওই বাড়ির গাছে যে পাখিগুলো বাসা করেছিল এই পাখিগুলো নিচে মরে পড়ে আছে, ওই পাখির বাচ্চাগুলোও নিচে মরে পড়ে আছে। এমন একটা অবস্থা। তারা তো সবাই খুব ভরকে যায়, ঘটনা কি, কেন এমনটা হলো। এভাবে ওই দিনটা কেটে যায় আতঙ্কের মধ্যে। ওই দিন রাত্রেই তাদের একটা গুদাম ঘর ছিল, সেখানে অনেক ধান গম মজুত করা ছিল। সেই গুদামে অনাকাঙ্ক্ষিতভাবেই আগুন লেগে যায় আর সব শেষ হয়ে যায়। তারপর একদিন রাতে শাহনেওয়াজের মা ঘরের বাইরে কোনো একটা কারণে বের হয়েছে। তখন কে যেন তাকে বাড়ির বাইরে ডাকে মহিলা কণ্ঠে। সে মেইন দরজা খুলে বাইরে বের হয়, তখন নাকি তাকে কে যেন একটা ঠাস করে চড় মেরে দিয়েছে মুখে। সে চর খেয়ে আছড়ে পড়ে গেছে গেটের সাথে লাগোয়া টিনের উপর। টিনের উপর যখন সে পড়ে গেছে তখন তো একটা শব্দ হয়েছে। এই শব্দে সবার ঘুম ভেঙে যায়, বাইরে বের হয়ে দেখে যে সেও অজ্ঞান হয়ে পড়েছে। তাকে ধরাধরি করে ঘরে আনে। তখন দেখা যায় এই যে শাহনেওয়াজের মায়ের যে বাম গাল, এটা হালকা বাঁকা হয়ে গেছে, মানে এইখানের যে চোয়ালের হাড়টা রয়েছে মনে হচ্ছে কিছুটা সরে গেছে, মানে এত জোরে চটটা মেরেছিল। তার যখন জ্ঞান ফেরত আসে তখন সে কষ্ট করে বলে যে আসলে কি হয়েছিল। সে বেশি কিছু বলতে পারে না, খালি বলে যে পরিচিত একজনের কণ্ঠে ডাক শুনে সে বাইরে গেছে, তখন এই ঘটনা। কে মেরেছে এটা সে বলতে পারে না। এরপর থেকে একটা না একটা সমস্যা তাদের পরিবার লেগেই থাকে, জীবনযাপন একদম অসম্ভব হয়ে পড়ে। এরপর ঘটে একটা দুঃখজনক ঘটনা। এমনিতে তাদের যে ব্যবসা বাণিজ্য ছিল ধস নেমেছে, ইয়ামিন হারিয়ে গেছে, তার লাশটাও খুঁজে পাওয়া যায়নি, সব মিলে সবার মন খারাপ। কোনো এক শনিবারের রাত্রে শাহনেওয়াজ ও তার বাবা সাইফুল প্রধানিয়া
এলাকার সমাজ কল্যাণ পরিষদ থেকে, ওখানে যে সমাজ কল্যাণ পরিষদ আছে আর কি, সেখানে কোনো একটা কাজ ছিল, সেখান থেকে তার বাড়ির দিকে ফেরত আসে। এসে তারা এক দুঃখজনক ঘটনার মুখোমুখি হয়। তারা দেখে ইয়ামিন যেভাবে হারিয়ে গিয়েছিল হঠাৎ করে ইয়ামিনকে তারা পেয়ে যায়, কিন্তু মৃত অবস্থায়। নিথর দেহ বাড়ির এক পাশে পড়ে আছে। ইয়ামিনের দেহ থেকে মাথা সম্পূর্ণ আলাদা করা, আর মাথা ছাড়া দেহে কোনো চামড়া নাই, শুধু মাথার উপরে চামড়াটা রয়েছে, তা না হলে তো চেহারা চেনা যাবে না। কিন্তু দেহের যে অংশটা পড়ে আছে সেখানে কোনো চামড়া নাই। দেখে মনে হচ্ছিল কেবলই তাকে মারা হয়েছে, খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে। এমনও হতে পারে যে তার শরীরের গলা থেকে নিচের অংশের চামড়াটা প্রথমে তুলে ফেলা হয়েছে, তারপর মাথাটা আলাদা করা হয়েছে, অথবা তার মাথাটাকে কেটে ফেলা হয়েছে, তারপর শরীরের যেই চামড়া সেটাকে ছুলে ফেলা হয়েছে। শরীর থেকে তখনও তাজা রক্ত নাকি ঝরছিল। এত অল্প বয়সী এক বাচ্চা ছেলে, তার এইরকম ভয়ঙ্কর নৃশংস মৃত্যু, এটা কি কেউ মেনে নিতে পারে? এই দৃশ্য দেখার সাথে সাথে শাহনেওয়াজ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পুরো বাড়িতে শোকের মাতম পড়ে যায়। গ্রামের অনেক মানুষ ওই রাত্রে উপস্থিত হন, এসে ওই জিনিসটা দেখেছিলেন। পরদিন জোহরবাদ ইয়ামিনের দাফন কাফন সম্পন্ন করা হয়। তবে ওই রাত্রে যারা দেখেছিলেন, এছাড়া কাউকে লাশ দেখতে দেওয়া হয়নি, কারণ মাথা ছিল আলাদা করা, শরীরে কোনো চামড়া ছিল না। এই দৃশ্য দেখলে অনেকেই ভয় পেতে পারেন। তো বাড়ির সবাই শোকে কাতর। কিছুদিন যেতেই এই যে ইয়ামিনের মা অর্থাৎ শাহনেওয়াজের স্ত্রী, ছেলের শোকে এতটাই কাতর হয়ে পড়েছিলেন যে বাড়ির পাশে একটা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পুরো গ্রামে আবার হইচই পড়ে যায়। এমনিতেই তারা ইয়ামিনের নির্মম মৃত্যুতে শোকে ছিল। তারপর ইয়ামিনের মা মারা যাওয়ার পর আরও শোকাহত হয়ে পড়ে তাদের পরিবার। গ্রামের মানুষও শোকাহত। এত কিছু হওয়ার পরও শাহনেওয়াজ কিন্তু বেশ চুপ ছিল। সে একদম চুপ হয়ে যায়, কারোর সাথে কথা বলে না, খাওয়া দাওয়া গোসলের কোনো ঠিক ঠিকানা নাই। সে একদম সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয়। জীবিত মানুষ হয়েও সে যেন এক জ্যান্ত লাশ। এভাবে চলে প্রায় 4-5 মাস। শাহনেওয়াজের চুল, দাড়ি, গোঁফ, নখ সব বড় হয়ে যায়, না খেয়ে খেয়ে শুকিয়ে কাঠ হয়ে যায়। এরপর একদিন হুট করে একজন হুজুরের আবির্ভাব হয় তাদের বাড়িতে। সময় বলাটা একটু কঠিন, তবে যতটুকু মনে পড়ে, যেটা বলেছেন আর কি এই সিয়াম ভাইয়ের খালু, যে ওই দিনটা শুক্রবার সন্ধ্যা 7টা কি 8টা হবে। সবাই তখন ঘরে, শাহনেওয়াজ আছে, তার মা বাবা আছে। একজন হুজুর বাইরে থেকে এসে খুব জোর করে সালাম দেন, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছো? তো শাহনেওয়াজের বাবা দরজা খোলেন, দেখেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক, মাথায় পাগড়ি আছে, লম্বা সাদা জুব্বা পরা, হাতে একটা ছোট কেটলির মতো। তার বয়স 60 থেকে 65 মতো হতে পারে। তখন শাহনেওয়াজের বাবা বলেন যে আপনি কে? তখন সেই লোকটা বলেন, বাইরে দাঁড়িয়ে কথা বলবো, ভেতরে আসতে বলবেন না? তখন তাকে ঘরে নিয়ে যাওয়া হয়। যখন এই হুজুর ঘরে ঢুকেছেন, এরপরই হুজুর বলেন যে আপনাদের বাড়িতে কি হয়েছে, কেন এমনটা হচ্ছে তা আমি জানতে পেরেছি। তো যখনই এই কথা উনি বলছেন, হঠাৎ করে তখন শাহনেওয়াজ কাঁদতে কাঁদতে সেই হুজুরের কাছে চলে আসছেন। বলছেন যে হুজুর, আপনি কি করে জানেন? আপনি কি এসবের সমাধান করতে পারবেন? যদি পারেন তাহলে আগে কেন এলেন না? আমার ইয়ামিনটা তো হারিয়ে গেল, আমার স্ত্রীও মারা গেল। আপনি যদি আগে আসতেন তাহলে ইয়ামিনটা হয়তো বা বেঁচে যেত, আমার স্ত্রীটাও আত্মহত্যা করতো না। বলুন আপনি কে? এভাবে শাহনেওয়াজ কাঁদতে কাঁদতে বিলাপ করতে থাকে। তখন হুজুর শাহনেওয়াজের মাথায় হাত দিয়ে আদর করে দেন, সান্ত্বনা দেন। হুজুর বলেন, শাহনেওয়াজ বলো, সে রাত থেকে এখন অবধি যা হয়েছে বলো। তখন
এই কথা শুনে শাহনেওয়াজের মা বাবা চমকে ওঠে। সে রাত থেকে এখনো অবধি বলতে কি বোঝাতে চাচ্ছে? শাহনেওয়াজ কিন্তু ধরে ফেলছে যে হুজুর আসলে কি বোঝাতে চাচ্ছে। তখন শাহনেওয়াজ বলতে থাকে সেই রাতের কথা। ওই রাত্রে, যেই রাত্রে সে যাত্রাপালা করে বাসায় আসার পর সে বাঁশি নিয়ে বাইরে বের হয়েছিল। মূলত সে বাসা থেকে বের হবার পর নদীর পাড়ে সেদিন রাতে শাহনেওয়াজ বাঁশি বাজাচ্ছিল। প্রায় 30 থেকে 40 মিনিট বাঁশি বাজানোর পর যখন সে থামে, তখন নদীর আরেকটা পাশে খাল আছে, ওই খালের ওই পার থেকে 4 কি 5 জনের মতো মানুষ জোরে জোরে বলছিল, ও ভাই বন্ধ করলা কেন, বাজাও বাজাও, সারাদিন কত খাটাখাটুনি করি, তোমার বাঁশির সুর তো বেশ চমৎকার, ভালোই লাগছে, বাজাও না ভাই। তখন শাহনেওয়াজ বলে, এ তোরা কারা রে? তখন তারা বলে যে, ও ভাই আমাদেরকে চিনবা না, একটু সময় কাটানোর জন্য এখানে আসছি। তখন শাহনেওয়াজ বলে যে, আরে বেটা তোমাদের জন্য কি আমি বাঁশি বাজাচ্ছি নাকি? যা ভাগ, কোথা থেকে আসছে এগুলা? আমি আমার জন্য বাঁশি বাজাচ্ছি সময় কাটানোর জন্য, তোমাদের জন্য বাঁশি বাজাবো নাকি? যদি বাঁশি শুনতেই চাও তাহলে কিন্তু 400 টাকা দিতে হবে, তাহলে বাঁশি বাজাবো। মূলত শাহনেওয়াজ মজা করে বলেছিল কথাটা, 400 টাকা কি কেউ দিবে নাকি? তখন সারাদিন মানুষ দিনমজুরি খেটেই 100 টাকা পাইতো না, সেখানে 400 টাকা, এটা তো কঠিন ব্যাপার। তখন ওই পার থেকে ওই লোকজন চলে আসে। কিভাবে চলে আসে শাহনেওয়াজ বলতে পারে না, মনে হলো ওই পার থেকে খালটা হেঁটে হেঁটেই পার হয়ে আসলো। তারা এসে শাহনেওয়াজের থেকে 6 থেকে 7 হাত দূরে মাটিতে বসে পড়ে এবং বলে, কত টাকা চাই তোমার বলো। তখন শাহনেওয়াজ বলে যে, আমি তো বললাম 400 টাকা লাগবে। তখন বলে, আচ্ছা ঠিক আছে বাজাও, ফজরের আজানের আধা ঘন্টা আগে বাঁশি বাজানো বন্ধ করবা, বাঁশি বাজাও। তখন শাহনেওয়াজ বলে, মিয়া এই গভীর রাত্রে তোমরা আসছো আমার সাথে ফাইজলামি করার জন্য? তোমরা এই রাতের বেলা 400 টাকা কই পাবা? তোমাদের চেহারা স্রোত দেখে মনে হচ্ছে না যে সারাদিন কামলা দিয়েও তোমরা 50 টাকা উপার্জন করো। এই রাতের বেলা আমার সাথে মজা করার জন্য আসছো? আমি নাকি এখন ফজরের আজানের আধা ঘন্টা আগ পর্যন্ত বাঁশি বাজাবো? ভাই যাও তো যাও, তোমাদের সাথে কথা বলার আগ্রহ আমার নাই। তখন তারা বলে যে, না বাঁশি বাজাও, অথবা আমাদের সাথে চলো, তোমাকে আবার এখানে রেখে যাব কালকে। এই মুহূর্তে তো আমরা আসলে এত টাকা নিয়ে আসি নাই, আছে টাকা আছে, বাসায় আছে, কালকে যখন তোমাকে রেখে যাব কথা দিলাম 400 না 500 টাকা দিব। তখন শাহনেওয়াজ বলে, তো ঠিক আছে চলো যাই তোমাদের সাথে। তখন তারা কি করে, একটা কালো কাপড় বের করে আর শাহনেওয়াজের চোখ কাপড় দিয়ে বেঁধে দেয়। আসলে শাহনেওয়াজ যে বাধা দেবে এরকমটা তার মনে হচ্ছিল না কোনো একটা কারণে। যখনই বেঁধে দিয়েছে সাথে সাথে শাহনেওয়াজের এমন একটা অনুভূতি হয় সেজন্য একটা গতিতে উপরে উঠছে আবার নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে। আমরা অনেক সময় নাগরদোলায় উঠি না, নাগরদোলা যখন উপর দিকে ওঠে কেমন অনুভূতি হয়, আবার নিচ দিকে নামে কেমন অনুভূতি হয়, তার নাকি ওই রকম অনুভূতি হচ্ছিল। এবার বেশ কিছুটা সময় চলার পর তার চোখ থেকে যখন কাপড় খোলা হয় তখন সে একটা বদ্ধ ঘরে নিজেকে আবিষ্কার করে। সেই বদ্ধ ঘরটা বিভিন্ন সুন্দর পাথর দিয়ে কারুকাজ করা, খুব সুন্দর নকশা করা। এটা 4 দেয়ালের কোনো ঘর না, এটা 6 দেয়ালের ঘর। এই ঘরের কোনো দরজা জানালা ছিল না, তবে ঘরটা বেশ আলোকময় ছিল। আলোর উৎস যে কি এটাও শাহনেওয়াজ বুঝতে পারছিল না। তার মাথার উপরের ছাদ তার থেকে অনেক উঁচুতে, হয়তোবা 50-60 হাত উঁচুতে এরকম ছিল আর কি। আর ওই ঘরে কোনো পিলার ছিল না। যাই হোক, এই জিনিসটা অবাক হয়ে সে দেখছে, চতুর্দিকে দরজা নাই, জানালা নাই, গরমও লাগছে না। হঠাৎ করে দেখে যে দেয়ালের একটা পাশ, যেটা তার মুখের সামনের দিকে ছিল, এরকম একটা অংশ আস্তে আস্তে মাটিতে দেবে যাচ্ছে মনে হচ্ছে আর কি। যখন অনেকটাই দেবে গেল, অর্থাৎ 10 ভাগের 8 ভাগ ওই দেয়ালটা দেবে গেছে তার কাছে মনে হলো, তখন দেখা গেল যে অনেক বড় আকৃতির বেশ কিছু অবয়ব ওখানে ঢোকা শুরু করেছে। প্রত্যেকের শরীরেই লম্বা জুব্বা ছিল
আর এটার কালার ছিল যে কি সব, উনি শাহনেওয়াজ বলেছেন যে এটা অনেকটা নাকি ঘিয়ে কালারের ছিল, এতটুকু তার মনে আছে, একদম সাদা না। আর এদের মাথার অংশটা ছিল সাদা কাপড়ে ঢাকা, কারোরই মুখ দেখা যাচ্ছিল না। তো শাহনেওয়াজ এটা যখন দেখেছে তখন সে বেশ ভয় পেয়ে যায়, সে গুটি সুটি মেরে হাঁটু জড়িয়ে বসে থাকে এবং ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তখন আবার ওই যেই দেয়ালটা যেটা নিচু হয়ে গিয়েছিল আস্তে আস্তে সেটা আবার উঁচু হতে থাকে, একটা পর্যায়ে দেয়ালটা লেগে যায়। ওখানে যে কয়জন ছিল শাহনেওয়াজ ওইভাবে আসলে গোনে নাই, হবে 7-8 জনের মতো হবে আর কি। এই কয়েকজন সবার মাঝখানে 2 কি 3 হাত ফাঁকা ফাঁকা রেখে ওই 6 দেয়ালের কোনায় কোনায় কুশনের মতো থাকা, আমাদের সোফা সেটে যে কুশনের মতো থাকে না, ওইরকম কিছু ছিল আর কি। সেখানে দেখলো হঠাৎ করে মনে হলো যে ওইটা ওইখানে চলে আসছে, তো এগুলোর সাথে হেলান দিয়ে বসে। তো একজন শাহনেওয়াজের কাছে আসে এবং তাকে 1 গ্লাস পানি খেতে দেয় এবং বলে, তুমি আমাদের মেহমান, ভয় পেও না, আমরা তোমাকে ক্ষতি করার জন্য এখানে নিয়ে আসিনি। কোনো অসৎ উদ্দেশ্য থাকলে সেই নদীর পাড়েই তো তোমাকে ক্ষতি করতে পারতাম। পানিটা খাও, আর আমি তোমাকে নিয়ে এসেছি, অর্থাৎ যে পানিটা এগিয়ে দিয়েছে সেটা বলছে। আর সেই লোকটা বলে যে এখন সবাইকে তোমার বাঁশির সুর শোনাও। তখন শাহনেওয়াজ ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে পানিটা খায়। খাওয়ার পর তার শরীরে নাকি এক ধরনের একটা উত্তেজনা চলে আসে, মনে হচ্ছে শরীরে তার অন্য ধরনের একটা শক্তি চলে আসছে, তার আর ভয়ও লাগছে না। সে বুঝতে পারে সে এখন আর স্বাভাবিক জগতে নাই, সে এখন জিনেদের দেশে চলে এসেছে, তাকে নিয়ে আসা হয়েছে। যাই হোক, সে বাঁশি বাজানো শুরু করে। বাজাতে বাজাতে কত সময় বাজিয়েছে সে জানে না। যখন শেষ হয় তখন সবাই তার প্রশংসা করে। তখন তার দিকে ছোট ছোট খেজুরের মতো দেখতে একটা ফল ছুঁড়ে মারতে থাকে। ছোট ছোট খেজুরের মতো সবাই একটা করে ফল ছুঁড়ে মারছে, সেও সেটা খায়। সে খেয়ে দেখে এটা খুবই সুস্বাদু, এটা যে আসলে কী ফল তা বোঝা যাচ্ছে না। এরপর তাকে বলা হয় যে তোমার সময় অনুযায়ী অমুক বার, একটা বার বলে দেয় আর কি, তুমি আবার আসবা, তুমি যেখানে ছিলা, যেখান থেকে তোমাকে নিয়ে আসা হয়েছে ওইখানেই আসবা, তোমাকে নিয়ে আসা হবে। এরপর সেখানে থাকা একজন লোক বসা থেকে উঠে আবার শাহনেওয়াজের দিকে আসে, বোঝা যাচ্ছিল সেই এদের সর্দার। শাহনেওয়াজের কাছে এসে সে একটা কাজ করে। সে কি করে, একটা ছোট সুন্দর কারুকাজ করা বাঁশি শাহনেওয়াজের হাতে দেয়। এটা দিয়ে বলে, এই বাঁশিটা আমি তোমাকে দিলাম, এরপর তুমি যখন আসবা এটা দিয়েই বাজাবা, আর সাবধান, তুমি ছাড়া এই বাঁশি আর কেউ যেন না ছয়। বাঁশিটি অনেক যত্নে রাখবা, এটার জন্য কোনো ক্ষতি না হয়। তুমি এই বাঁশি বাজাতে গিয়ে যদি এটার কোনো সমস্যা হয় বা কোনো অংশ নষ্ট হয়ে যায়, তুমি এটা নিয়ে আসবা, আমরা এটা রেখে অন্য একটা বাঁশি দেব। কিন্তু কোনো অংশ তুমি ছাড়া অন্য কারো হাতে যেন নষ্ট না হয়। যদি অন্য কারো হাতে নষ্ট হয় তাহলে তারও জীবন যাবে, তোমারও জীবন যাবে। আর এই বাঁশির সুর শুধু আমাদের সামনে তুলবা, অন্য কেউ যেন এই বাঁশির সুর না শোনে। এইভাবে কথা বলার পর তারা শাহনেওয়াজকে আবার কালো একটা কাপড় দিয়ে চোখ বেঁধে রাখে। তখন শাহনেওয়াজের কাছে মনে হলো এইবার আর ওই নাগরদোলার মতো উঁচু নিচু না, মনে হচ্ছে কোনো একটা চরকিতে সে উঠেছে, মনে হচ্ছে সে একটা ঘূর্ণিপাকের মধ্যে বদ্ধ হয়ে গেছে বা আবদ্ধ হয়ে গেছে। এরপর তার যখন চোখ খোলা হয় দেখে সে ওই নদীর পাড়ে। তখন তাকে 500 টাকাও দেওয়া হয়, বাংলাদেশি যেই টাকা 500 টাকা, এই 500 টাকার একটা নোট দেওয়া হয়। আর সে যখন এসেছে তখন কিন্তু দিনের বেলা, অথচ তাকে নিয়ে গিয়েছিল রাতের বেলা। আর সে যখন আসছে মাঝে কিন্তু কয়েকটা দিন চলে গেছে, এটাও এক রহস্য, কারণ জিনেদের জগতের সময় আর পৃথিবীর সময়ের মধ্যে পার্থক্য রয়েছে। তো যাই হোক, এরপর তো শাহনেওয়াজ চলে আসে। এই বিষয়টা তো সে আর কাউকে বলে নাই, সে বলছিল পালা করতে গেছিলাম, যেহেতু সে যাত্রা পালা করতো, ওই সময় মাছ ধরা নিষেধ ছিল। তো এরপর থেকে শাহনেওয়াজ ওই নদীর পাড় থেকে জিনেদের দেশে আসা যাওয়া করত, তাদেরকে বাঁশির সুর শোনাতো। শাহনেওয়াজকে যে কয়েকদিন রাখতো প্রতিদিনের জন্য 500 টাকা করে হিসাব করে দিত, আবার কখনো কখনো বকশিসও দিত। তো শাহনেওয়াজ কখনো কখনো অতিরিক্ত টাকাও চাইতো, আবদার করত বকশিস হিসাবে, এটাও তারা কোনো কথাবার্তা বলা ছাড়াই দিয়ে দিত।
আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে জিনের নাকি বলেছিল যে তুমি টাকা না চেয়ে যদি অন্য কোনো কিছু চাইতা আমরা তাই দিতাম। আমরা এক কথায় বিশ্বাস করি, ওই নদীর পাড়ে তুমি 400 টাকা চেয়েছিলা, ওই সময় যদি বলতা আমাকে স্বর্ণ হীরা মণিমাণিক্য দিতে হবে, আমরা রাজি হয়ে যেতাম। যেহেতু তুমি 400 টাকা চাইছিলা, আমরা বলছি হ্যাঁ টাকা দেব। 400 টাকা দেই নাই, বেশি দিছি, 500 টাকা দিছি। যেহেতু আমরা বলছিলাম যে হ্যাঁ টাকা দিব, আমরা এক কথার লোক, আমরা যে কথা দিয়েছি সেটাই রাখছি। তোমাকে কিন্তু এখন চাইলেও আর অন্য কিছু দিব না, টাকাই দিব। এটাই আমাদের রেওয়াজ। যাই হোক, এখন কথা হচ্ছে ইয়ামিন বাঁশি নিয়ে বের হবার পর কি হলো। এতক্ষণ তো শাহনেওয়াজ বলল যে তার সাথে এই ঘটনা ঘটেছিল। এবার হুজুর বলা শুরু করেন যে হুজুর কোথা থেকে আসছেন। হুজুর বলেন, আমি কোথা থেকে এসেছি তা তোমাদের জেনে কোনো কাজ নেই। আমি আমার এক ছাত্র জিনের মাধ্যমে তোমাদের বাড়ির সমস্যার কথা জানতে পেরেছি। আমি 4 দিন আগে জানতে পেরেছি, আজকে এসে উপস্থিত হলাম। আমি অনেকভাবে ঘটনা বের করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে সক্ষম হই নাই। আমি স্বাভাবিক একজন মানুষ, আমি কোনো জিন পরি বা এরকম কিছু না। এতটুকু নিশ্চিন্তে থাকো। আমার বাড়ি এখানে না, তবে কোথায় বাড়ি এটা আমি বলবো না। আমি শুধু তোমার সমস্যা সমাধান করা কিভাবে যায় এই জন্য আসছি। আমার জিন ছাত্ররা বলেছে, তুমি যাদের বাঁশি বাজিয়ে শুনিয়ে এসেছো তারা বংশ পরম্পরায় রাজা বাদশাহ না হলেও তারা জিনদের জগতে বেশ সম্মানিত, এবং এরা এমন এক ধরনের গোত্র, এরা হচ্ছে আধ্যাত্মিক সাধনা করে। কারণ মানুষের মধ্যে শিল্পী আছে, বিভিন্ন ধরনের শিল্পী আছে, এই শিল্পীদের অনেক ভক্ত থাকে। এরা হচ্ছে এমন ধরনের জিন যাদের অনেক ভক্ত রয়েছে, কিন্তু এরা রাজা বাদশাহ না। অনেক রাজা বাদশারাও এদেরকে ডাকে। তোমার মুখে পুরো ঘটনা শুনে আমি কিছু তথ্য মিলিয়েছি, তাহলে শোনো। যেদিন দুপুরে তোমার ছেলে বাঁশি নিয়ে বের হয়, সে নদীর পাড় থেকে বেশ কিছুটা দূরে গিয়ে একটা নৌকা বাঁধা ছিল, সেই নৌকায় সে বসেছে। সে বসে নিজের মতো করে ওই বাঁশিতে ফু দিচ্ছে, কিন্তু ওই বাঁশি তার কাছে তো বাজছে না। সে বারবার ব্যর্থ হচ্ছে। সে ছোট মানুষ, বাঁশিটার উপর তার খুব রাগ উঠে যায়। সে কি করছে, নৌকার কাঠের সাথে ওই বাঁশিটাকে একটা বাড়ি দিয়েছে, খুব জোরেই বাড়ি দিয়েছিল, যার ফলে বাঁশির নিচের কিছুটা অংশ ভেঙে যায়। বিশেষ করে নিচের ফাঁকা অংশটা ক্ষতিগ্রস্ত হয়, যেটাতে আঙ্গুল রাখা হয়। সাথে সাথে কিছু জিন তোমার ছেলেকে উঠিয়ে নেয়। আর জিনদের উঠিয়ে নিতে সুবিধা হয়েছিল কারণ সে একটা নির্জন জায়গায় ওই সময় বসেছিল, আশেপাশে লোকজন তেমন ছিল না। এরপর তাকে কিছুদিন পর মেরে ফেলা হয়। তারপর তোমাদের বাড়ির পশু পাখিকেও মেরে ফেলে, তোমার স্ত্রীকেও আসর করেছে এবং তাকে গাছে ঝুলিয়ে আত্মহত্যা করিয়েছে। সে নিজের ইচ্ছায় আত্মহত্যা করেনি। আর তোমরাও বাঁচতে পারবে না, তোমাদেরকেও মেরে ফেলার জন্য ওরা সময়ের অপেক্ষায় আছে। তোমাদের মারা শেষ হলে তোমাদের নিকট আত্মীয়দের উপরও হামলা করবে। যদি তাদেরকে পুরোপুরি শেষ নাও করে, তাদের জীবন অতিষ্ঠ করে ছাড়বে। আর এই বাঁশি জিনদের সেই সর্দার তোমাকে নিজের হাতে দিয়েছিল। এই বাঁশিটার ক্ষতি হওয়ার কারণে তাদেরও ক্রমাগত বিভিন্ন ধরনের সমস্যা হয়েই চলেছে। এইটা তারাও সমাধান করতে পারছে না, কারণ জিনেদের জগতে অনেক ধরনের নিয়মকানুন রয়েছে যা আমাদের ব্যাখ্যায় মেলে না। ওইখানে বাঁশি ভেঙেছে তোমার ছেলে, সেই জন্য জিনেদের জগতে কি সমস্যা হলো? কেনই বা তোমাদের পরিবারের উপর তারা আক্রমণ করলো? কেনই বা তোমাদেরকে মারার পর তোমাদের আত্মীয় স্বজনদের উপরে আক্রমণ করবে? এটা এক রহস্য, এটা তাদেরকে করতেই হবে যদি এখন সমাধান না করা যায়। তখন এই শাহনেওয়াজ, তার মা বাবা সবাই তো এটা শুনেছে, তারা খুব অবাক হয়েছেন। তারা বলেন, হুজুর এখন কি করার, আমরা কিভাবে এই সমস্যা থেকে বাঁচতে পারি? তখন হুজুর বলেন যে আমাকে আজকে রাতটা একটু দেখতে দাও, কি করা যায়। আমি সেই জিনদেরকে কাউকে ডাকার চেষ্টা করি, দেখি তারা কি বলে। আমাকে আজকে রাতটা তোমাদের বাড়ির পাশে কোনো একটা মসজিদে থাকার ব্যবস্থা করে দাও। তোমাদের বাড়িতে থাকবো না, মসজিদে থাকবো, দেখি কি করা যায়।
হুজুরকে সেই রাতে একটা মসজিদে রেখে আসা হয়। পরদিন সকালে ভোরবেলা হুজুর শাহনেওয়াজদের বাড়িতে আসেন ফজরের নামাজের পর। সকালে তাদের এখানে নাস্তা করেন এবং বেশ কিছু সময় জিকির আজগার করেন। তারপর তাদেরকে বলেন যে দেখেন, সবই আল্লাহর কুদরতি হাতে সম্পন্ন হয়েছে। তাদের হায়াত ছিল এতটুকুই, আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন, এটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে, এটাই বলতে হবে। এখন আপনারা যারা আছেন, আপনারা নিজেদেরকে নিয়ে একটু ভাবেন। আমার কালকে রাত্রে তাদের সাথে কথা হয়েছে, তারা বলেছে যে তারা যা পাওয়ার তা পেয়ে গেছে, বাসিটা পেয়ে তাদের অনেক উপকার হয়েছে, তবে শাহনেওয়াজের পরিবারের কাউকে রাখবে না। কেন রাখবে না, এটার উত্তর নাকি দেওয়া যাবে না, তাদের সর্দারের নিষেধ আছে। তখন হুজুর অনেক অনুনয় বিনয় করেন, যা পাবার তা পেয়েছ, তোমরা এখন এদের ছেড়ে দাও। অর্থাৎ তোমরা ওই বাসিটা তো আবার নিয়েই গেছো, বাচ্চাটাকেও মেরে ফেলেছো, শাহনেওয়াজের স্ত্রীকেও মেরে ফেলেছো, তা যা পাবার তো পেয়ে গেছো, ছেড়ে দাও ওদেরকে। তারা নাকি বারবার অস্বীকার করছিল যে না, এভাবে হবে না। পরে এক পর্যায়ে তাদের সর্দার খবর পাঠায় এবং জানায় যে 100টা মহিষ দিতে হবে, তাও কালো কুচকুচে মহিষ, এবং তাদের এই বাড়ি ছেড়ে, এই গ্রাম ছেড়ে চিরকালের জন্য অন্য জায়গা চলে যেতে হবে, তাহলেই এই অভিশাপ থেকে তারা মুক্তি লাভ করবে। এই শুনে হুজুর বলেন যে এটা কি সম্ভব, 100 মহিষ এরা কোত্থেকে দেবে? এখন কি সেই অবস্থায় তারা আছে? 100 মহিষের দাম তো অনেক টাকা, ওই সময়েও এই 100 মহিষের দাম প্রায় 10 লক্ষ টাকার মতো ছিল। হুজুর তখন বলেন যে এরা তো পারবে না। এরপর নাকি তারা 50টা মহিষ দিতে বলে। এইভাবে চলতে থাকে। একটা পর্যায়ে হুজুর শেষ অনেক অনুনয় বিনয় করার পর 7টা মহিষে তারা রাজি হয় এবং বলে যে এর কমে আর হবেই না, এর কম করাই যাবে না, এটাই সর্দারের নির্দেশ। আমরাও চাই না এই হত্যাকাণ্ড চালিয়ে যেতে, এতে করে আমাদেরও গুনাহ হচ্ছে, কিন্তু আমরা নিরুপায় হয়ে গেছি। এটা আমাদের এক রহস্যময় জগৎ, এই জগতের সাথে অন্য কোনো জগতের মিল নাই। পৃথিবীর মানুষের যুক্তির সাথে আমাদের যুক্তির মিল হবে না, এটাই বাস্তবতা। জিনেরা এটাও জানায় ওই মহিষগুলো নদীর ওই পারে একটা ফাঁকা বিল আছে, রাতের বেলা সেখানে বেঁধে রেখে আসতে হবে। এর পরদিন সকালবেলা এই শাহনেওয়াজ, তার বাবা, মা, এই 3 জন এই গ্রাম ছেড়ে চিরতলে চলে যাবে, আর কখনো এখানে আসবে না। তারা সেটাই করেন। এর 4 দিন পর মূলত তারা চলে যান। তার আগের রাত্রে ওনারা ওই মহিষগুলো দিয়েছিলেন, আর এই কয়েকদিনের মধ্যে তারা ভিটেমাটি বিক্রি করে দিয়েছিলেন। ওই বলে দেওয়া জায়গায় 7টা মহিষ রাত্রেবেলা রেখে আসছিলেন, সকালবেলা তারা চলে যান। ওই সময় নাকি এই 7টা মহিষ ওনারা কিনেছিলেন 54,900 টাকা দিয়ে। এরপর তো ওনারা চলে গিয়েছিলেন। ওই সময় হুজুরকে বেশ কিছু টাকা দিতে চেয়েছিলেন, হুজুর নাকি নেন নাই। শাহনেওয়াজদের বাড়ির যে জায়গাটা, ওইটা নাকি এখন আর নাই, নদীতে ভেঙে গিয়েছে। আর শাহনেওয়াজ, তার বাবা, মা, এনারা যে কোথায় চলে গেছেন এটা আর কেউ বলতে পারে না। হয়তো অনেক দূরে চলে গেছেন, যেহেতু কথা ছিল যে এইখানে তারা আর আসবে না কখনো। শাহনেওয়াজ তার স্ত্রী, পুত্রের কবর কিন্তু এখানেই রেখে গিয়েছিল, কিন্তু আর কখনোই সে আর এখানে আসে নাই। হয়তো অন্য কোথাও গিয়ে সে নতুন করে জীবনযাপন শুরু করেছিল। আর এই জায়গাটা নদীগর্ভে বিলীন হওয়ার কারণে শাহনেওয়াজের গল্পটাও অনেকেই ভুলে গিয়েছে। বিশেষ করে খালু, উনি কিছুটা অংশ প্রত্যক্ষ করেছিলেন। তো এই যে যারা প্রত্যক্ষ করেছেন ওই সময়, তাদের মুখে মুখে কিছু কিছু লোক হয়তো বা এই ঘটনা শুনে তারা জানে। তো এভাবেই এই ঘটনাটা সিয়াম ভাই জেনেছেন এবং আমাদেরকে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, সিয়াম ভাইয়ের মাধ্যমে পাওয়া শাহনেওয়াজ ভাইয়ের এই ঘটনাটা আমরা যেহেতু শেয়ার করেছি, অনেকেই হারিয়ে যাওয়া এই ঘটনাটা আপনারা জানতে পারলেন। এইভাবেই কিন্তু অনেক ঘটনা আমরা জানতে পারছি যে ঘটনাগুলো হারিয়ে গিয়েছিল বা একদম হারিয়ে যাওয়ার পথে। এভাবেই কিন্তু আমরা ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা বেশি বেশি করে ঘটনা পাঠাবেন, তা না হলে আমরা কিভাবে এই ধরনের ঘটনা আপনাদেরকে শোনাতে পারবো।
বেশি বেশি করে সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে আপনারা পাঠান। আফরান দ্য ওয়ার্ল্ড সত্য ভয়ের ঘটনা নিয়ে এগিয়ে যেতে চায়। সত্য ভয়ের ঘটনার যে অনুভূতি, সেই জিনিসটা আপনাদেরকে উপহার দিতে চাই। ইনশাল্লাহ আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি। যখন দেখব আমরাও অন্যান্য বিভিন্ন লোকদের মতো বিভিন্ন কাল্পনিক ঘটনা, অ্যারাবিয়ান নাইটসের মতো ঘটনা, এই ঘটনাগুলো ক্রমাগত প্রচার করব বা সেই ধরনের কোনো সিচুয়েশন চলে আসবে, তার আগে আফরান দ্য ওয়ার্ল্ড বন্ধ করে দেব, সেটা আমি বলেছি। কারণ যে প্রতিশ্রুতি দিয়ে আফরান দ্য ওয়ার্ল্ডের যাত্রা শুরু হয়েছিল, যে সেই প্রতিশ্রুতি যদি রক্ষা করতে না পারি, তাহলে আফরান দ্য ওয়ার্ল্ডের যাত্রাও শেষ হয়ে যাবে। প্রিয় লিসেনার্স, আফরান দ্য ওয়ার্ল্ড যেন দীর্ঘ সময় চলতে পারে, এই জন্য আল্লাহ তাআলার রহমত এবং আপনাদের সাহায্য প্রার্থনা করছি। আপনাদের কাছ থেকে সত্য ভয়ের ঘটনা আমরা পেতে চাই, তাহলেই আমরা দীর্ঘ পথ একসাথে ইনশাল্লাহ পাড়ি দিতে পারবো। পৃথিবীতে সব কিছুই একটা সময় শেষ হয়ে যাবে। আমরা যখন কোনো একটা প্ল্যাটফর্ম চালু করি, আমরা চিন্তা করি অনন্তকালব্যাপী এই জিনিসটা আমরা চালাবো। আসলে কি বাস্তব এই কথাটা? না, সব কিছু একটা শেষ আছে। কেন যেন আমরা সেটা মানতে চাই না। এটাই বাস্তবতা যে অনেক জনপ্রিয় অনুষ্ঠানগুলো একটা সময় শেষ হয়ে গেছে, হারিয়ে গেছে। আমাদের এটাও একটা সময় শেষ হবে, এটা নিশ্চিত। কিন্তু এই পথটা আমরা আরেকটু দীর্ঘায়িত করতে চাই। আল্লাহর কাছে কামনা করে আল্লাহ এই পথটা আমরা আরও যেন দীর্ঘ করতে পারি আপনার ইচ্ছায়। এটাই আল্লাহর কাছে চাওয়া, আর লিসেনারদের কাছে চাওয়া, আপনারা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে দেবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসছে বৃহস্পতিবার থার্সডে নাইটের নতুন আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফরান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।